টাকা টাকা একটা এরকম জিনিস যেটাকে ভিখারি থেকে কোটিপতি সবাই এটাকে পেতে চায়। এটা শুধু একটা কাগজের টুকরো নয়, এটা নিজেই নিজের মধ্যে একটা নেশা। টাকা একটা এরকম জিনিস যেটাকে পিএইচডি ক্লার্ক থেকে শুরু করে অশিক্ষিত এমএলএ অবধি জানে। এটা টাকাই তো যেটা জঙ্গলে থাকা মানুষদের মেঘে ছোঁয়া বিল্ডিং থেকে শুরু করে বাতাসের থেকে জোরে ছোটা গাড়িতে বসিয়েছে। টাকা একটা এরকম কাগজের টুকরো যেটা নিজের মধ্যে কোনো অকাত নেই, কিন্তু এটা তোমাকে অন্য জিনিসের দাম বলে। কিছু মানুষ আছে সারা জীবন দিনরাত খেটেও এই টাকা বেশি কামাতে পারেনি। আবার কিছু মানুষ আছে মাত্র কয়েক বছর খেটে কয়েক হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে। যেমন বিল গেটস, কো ফাউন্ডার অফ মাইক্রোসফট, যে এখন অবধি তার জীবনে $104 বিলিয়ন কামিয়েছে। মার্ক জাকারবার্গ, কো ফাউন্ডার অফ ফেসবুক, যে এখন অবধি তার জীবনে $215 বিলিয়ন কামিয়েছে। গৌতম আডানি, কো ফাউন্ডার অফ আডানি গ্রুপ, যে এখন অবধি তার জীবনে $86 বিলিয়ন কামিয়েছে। রিচার্ড ব্র্যানসন, কো ফাউন্ডার অফ ভার্জিন গ্রুপ, যে এখন অবধি তার জীবনে $2.8 বিলিয়ন কামিয়েছে। এদের সবের মধ্যে কমন জিনিস কি জানো? তুমি হয়তো ভাবছো এরা সবাই কোটিপতি, কিন্তু আসলে এদের মধ্যে কমন জিনিস হচ্ছে এরা সবাই নিজেদেরকে একটা ফাঁদ থেকে বাঁচাতে পেরেছে, যেই কারণে এরা তোমার আমার মতন পরিবারে জন্মেও কোটিপতি হয়ে দাঁড়িয়েছে। এদের মধ্যে আমাদের মধ্যে অনেক জিনিস আলাদা আছে, যেমন এরা টাকা বাঁচানোর থেকে টাকা কামানোর প্রতি বেশি লক্ষ্য করে। আরও অনেক কিছু আছে, সেটা নয় ভিডিওর শেষে বলি। এখন তোমার আমার জীবনটা কেমন দেখি। এই যে তুমি তোমার কথা ধরো, না হলে তোমার আশেপাশের একটা বয়স্ক লোকের কথা ধরো যে জীবনটা অনেকটা কাটিয়েছে। তুমি যদি সারা জীবন খাটো তাও বেশি কিছু করতে পারবে না। না হলে সেই বয়স্ক লোকটাকেই দেখো, তাতে তুমি যাই করো না কেন, চাকরি করো, হাতের যে কোনো কাজ করো, দোকান দিয়ে বিজনেস করো, তুমি সারা জীবন খাটলে শুধু একটা বাড়ি, একটা কি দুটো গাড়ি, নিজে বিয়ে করবে, ছেলে মেয়েদের ওপরে খরচ করবে, আর তাদের বিয়ে দিবে, নিজের একটা কি যাত্রা শখ পূরণ করবে, বাস নিজের জীবনটা কাটিয়ে দেবে। বেশিরভাগ মানুষ এর বেশি কিছুই করতে পারেনি। তুমি এই বয়সে বসে আশেপাশের কিছু বয়স্ককে দেখো, সেও এরকম কিছুই করেছে, আর তুমিও করবে, কারণ তারাও এই ফাঁদের অংশ ছিল আর তুমিও থাকবে। তাই বলছি, তুমি যদি এই ফাঁদ থেকে বেরোতে চাও, এই ফাঁদ থেকে বাঁচতে চাও, তাহলে চলো আমার সাথে এই ভিডিওর গভীরে নিজের জীবনের পথটাকে আজ পরিবর্তন করার চেষ্টা করি। আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ লেনদেনের জন্য বাটার সিস্টেমের ইউজ করত, যেখানে একটা জিনিস কেনার জন্য অন্য কোনো একটা জিনিস দিতে হতো। মানে ধরো কারো কাছে চাল আছে, তার ডালের দরকার হলো, তাহলে তাকে একটা এরকম মানুষকে খুঁজতে হবে যে ডাল বিক্রি করতে চায় এবং তার চালের দরকার। এরকম কিছু প্রবলেমের জন্য মানুষরা অন্য কিছু ভাবে, আর মানুষরা শুরু করে কমোডিটি মানে পণ্য ব্যবস্থা। মানুষরা প্রতিটা জিনিসকে টাকা বানিয়ে দেয় যেটা সবার কাজে আসতো। এবারে মানুষরা চাল, সবজি, পশুর মাধ্যমে লেনদেন চালু করে। মানে ধরো তোমার গরুর প্রয়োজন, তুমি তাকে চাল দিয়ে কিনতে পারো, কিন্তু এতেও একটা বড় সমস্যা ছিল। এই জিনিসটা ঠিক করে জানবে কি করে যে তার কাছে যেই জিনিসটা আছে তার দাম কত। মানে একটা গরু কিনতে গেলে কত কিলো চাল দিতে হবে। আর সময়ের সাথে সাথে পণ্য খারাপ হয়ে যেত, কেনা পশু মারা যেত, সবজি পচে যেত। তাই মানুষের এবারে এরকম কিছু দরকার ছিল যেটা ইউনিভার্সাল হবে, মানে সর্বজনীন হবে, যেটা নষ্ট হবে না। আর শুরু হয় সোনার আর রূপোরের তৈরির কয়েনের। কিন্তু এই দুপায়ের জীবের এতেও প্রবলেম ছিল, কারণ ওজনওয়ালা সোনার উপর নিয়ে ঘোরাফেরা করা কঠিন ছিল, তার সাথে চুরি ডাকাতির সমস্যা। তখন কিছু সোনার বা সোনাওয়ালা আর অন্য লোক মিলে একটা সমাধান বের করে। তারা লোকেদের বলে, তোমরা তোমাদের সোনা আমাদের কাছে রেখে দাও, আমরা ওটাকে সেমলে রাখবো। তার বদলে সোনাওয়ালা যার সোনা তাকে একটা কাগজের টুকরো দিত, যাতে লেখা থাকতো আমার কাছে তোমার এত সোনা রাখা আছে, যেটাকে IOU বলা হতো। মানে আই ওন ইউ, আমি তোমার দেনাদার, যেটাকে দেখিয়ে লোক নিজের সোনা যখন হোক ফিরিয়ে নিয়ে যেতে পারবে। সবার এই আইডিয়াটা প্রচুর ভালো লাগে, আর লোকেরা সোনাওয়ালার কাছে সোনা রাখতে চালু করে। কিন্তু কিছু সময় পরে সোনাওয়ালাদের রিয়েলাইজ হলো এই সিস্টেমটা বানানোর পরে প্রায় সমস্ত মানুষ নিজেদের সোনা ফিরে আনতে আসেনি, কারণ সমস্ত মানুষ ওই রসিদ দ্বারা লেনদেন করতে চালু করে। কারণ সবার বিশ্বাস হয়ে গিয়েছিল যে রসিদ আছে মানে সোনা আছে। আর এই জিনিসটা বোঝার পরে সোনাওয়ালাদের লোভ এসে যায়, কারণ তাদের হাতে তৈরি রসিদই এখন টাকা হয়ে গিয়েছিল। এই জন্য তারা ফেক রসিদ বানাতে চালু করে। তাদের কাছে সোনা না থাকা অবস্থায় তারা প্রচুর রসিদ বানাতে থাকে,
আর এইভাবেই চালু হয় পৃথিবীর প্রথম লিগ্যাল স্ক্যাম, যেটা এখনো অবধি চলছে। ওই সোনাওয়ালার দোকানটা পৃথিবীর সবচেয়ে প্রথম ব্যাংক, আর ওই রসিদটা পৃথিবীর সবচেয়ে প্রথম কারেন্সি বা নোট। আর সেই নোটটা ডেভেলপ হতে হতে আজকের নোটে পরিণত হয়েছে। টাকা তো এরকমভাবে চলে এলো, কিন্তু এই ট্র্যাপে পড়ে রয়ে গেছি আমরাই। মূলত 5 ধরনের মানুষ এই ফাঁদে পড়ে, যার মধ্যে তুমিও থাকতে পারো। এক, গরিব ও মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ। এরা কাজ করে কিন্তু মাসের শেষে কিছুই হাতে থাকে না। পরিবারের খরচ, ভাড়া, যাতায়াত, বাচ্চার দেখাশোনা, এই সব খরচ এত বেশি যে সঞ্চয় হওয়ার সুযোগই নেই। 2, চড়া সুদের ঋণদাতার ফাঁদে পড়া মানুষ। চড়া সুদের থেকে ব্যাংকের সুদ অনেক কম, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যাংকে যারা ঋণ পায় না তারা বাইরে থেকে চড়া সুদে টাকা ধার নেয়, তারাই এই ফাঁদটাই পড়ে। চড়া সুদালারা বছরে প্রায় 300 থেকে 600% সুদ নেয়। 3, বাড়িওয়ালা বিদ্যুৎ গ্যাসের খরচ। দেরিতে ভাড়া বা বিদ্যুতের বিল দিলে জরিমানা কাটে। এই জরিমানাগুলো ছোট ছোট মনে হলেও মাসের পর মাস জমালে বড় সংখ্যায় দাঁড়ায়। 4, মনের শখ। এটা এরকম একটা জিনিস যেটা তোমার জীবন নিঃস্ব করে দিতে পারে। টাকা নেই লোনের মাধ্যমে আইফোন কিনলে, কারণ সেটা তোমার মনের শখ। তো আমরা ফাইনালি এই ফোনটাকে নেওয়া হয়ে গেছে। এই ফোনটা আমরা ইএমআইতে নিয়েছি, আইফোন 15। এটা ইএমআইতে পড়লো তোমাদের হচ্ছে 2495-96 টাকা করে। তোমার মনের শখ থাকলে তুমি অনেক জিনিস কিনে ফেলবে না জেনে না শুনে, কারণ শখ বলে কথা। 5, লোক দেখানো। ভালো জামা কাপড় পরা। টাকার লেভেলের থেকে বেশি জামা কাপড় পরা, বেশি অ্যাশ করা, তার সাথে লোককে দেখাবে বলে জিনিসপত্র কেনা। মূলত এই কারণগুলোর জন্য আমরা যেখানে আছি সেখানেই রয়ে যাই। টাকা তো একদম কাছে থাকেই নি, মাসের শেষে সেই একই অবস্থা। আমেরিকায় ফেডারেল রিজার্ভের সমীক্ষায় দেখা গেছে প্রায় 37% প্রাপ্তবয়স্ক মানুষ হঠাৎ করে মাত্র $400 বিপদ হলে নিজের কাছ থেকে দিতে পারে না। হয় ধার করতে হয়, না হলে নিজের কাছ থেকে কিছু বিক্রি করতে হয়। 1970-এর পর থেকে সাধারণ মানুষের মজুরি তেমন বাড়েনি, কিন্তু বাড়ির ভাড়া, চিকিৎসা, পড়াশোনার খরচ অনেক বেড়েছে। অনেক শিল্প বন্ধ হয়ে গেছে, চাকরি গেছে বিদেশে। অনেক মানুষকে একটু বেশি ইনকামের জন্য নিজের গ্রাম, নিজের বাড়ি ছাড়তে হয়। এর ফলে মানুষ আরও চাপে পড়ে। 1990 থেকে 2000 সালের দশকে পেডে লোনের ব্যবস্থা রমরমা হয়ে উঠল। ব্যাংকগুলো গরিব এলাকা থেকে সরে গেল, আর অনেক গ্রামে তো ব্যাংকই ছিল না, যেই কারণে সেখানকার মানুষরা সমস্যায় পড়লে চড়া সুদে ঋণ নিতে হতো। কোথায় কোথায় এই সমস্যাগুলো বেশি দেখা যেত জানো? আমেরিকা, ভারত, আফ্রিকা, দক্ষিণ এশিয়া ইত্যাদি দেশে। আমেরিকার দক্ষিণের রাজ্যগুলো গ্রাম অঞ্চল আর শহরের গরিব পাড়াগুলোতে সবচেয়ে বেশি। আর ভারতের কৃষক ও শ্রমিকরা মহাজনের কাছ দিয়ে চড়া সুদে ধার নিত, আর সেই ধার প্রজন্মের পর প্রজন্ম শোধ করতে পারত না, কারণ সুদ এত বেড়ে যেত। আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় আনুষ্ঠানিক মহাজনেরা অস্বাভাবিকভাবে সুদ নেয়, আর সেখান থেকে বার হওয়ার পথ খুব কম। আমি এগুলো তোমাদেরকে কেন বলছি আর কেনই বা জানা জরুরি এগুলো? কারণ মূল্যস্ফীতি, গিগ ইকোনমি, এআই ও অটোমেশন। মূল্যস্ফীতি কারণ খাবার, জ্বালানি, বাড়ি ভাড়া, এইসব জিনিসের দাম বাড়লে গরিব মানুষরা বেশি সমস্যায় পড়ে। ধনীরা সম্পদ কিনে রাখে, আর সেটা সময়ের সাথে সাথে দামও বাড়ে। গরিব ও মিডিল ক্লাস মানুষরা কিছু কিনে রাখে না, তাই কোনো জিনিসের দাম বাড়লেই সমস্যায় পড়ে। আর গিগ ইকোনমির কারণে উবার, সুইগি, ডেলিভারি বয় এদের নিজেদের সময় মতো কাজ করার সুবিধা আছে ঠিকই, কিন্তু চাকরির নিরাপত্তা নেই, ছুটি নেই, इंश्योरेंस नहीं। बात बोल रहे हो आप इंश्योरेंस का, ऐसा कोई भी चीज़ इधर क्लेम होता नहीं है। अगर कोई किसी को कुछ होता भी है तो इंश्योरेंस क्लेम नहीं होता है। আর এআই অটোমেশনের কারণে মেশিন অনেক সাধারণ কাজ নিয়ে নিচ্ছে, যারা দক্ষতা বাড়াতে পারছে না তাদের চাকরি যাচ্ছে। আমাকে প্রচুর দুঃখের সাথে বলতে হচ্ছে, কিন্তু এই কথাটা সত্য। তোমাদের মধ্যে 99% লোক কখনো বড়লোক হতে পারবে না। এটাতে দোষ তোমার না, দোষ হচ্ছে সেই সিস্টেমের, যেই সিস্টেমের অংশ আমরা সবাই। যখন তুমি জন্মালে, বাস তার 4 বছর পরেই তোমাকে ভর্তি করে দিল স্কুলে। বাস ওখান থেকে যে জীবনটা চালু হলো সেটা কারো সারা জীবন চলে। স্কুলে কি হয়? স্কুল ড্রেস পরে আসো, ভালো করে চুল ঠিক করো, ভালো করে মুখস্থ করো, কারণ ভালো রেজাল্ট করতে হবে। তাতে তোমার পড়াটা মনে থাকুক বা নাই থাকুক। আস্তে আস্তে 12টা বছর কেটে গেল। 12টা বছর তুমি এখানে দিলে। এরপরে মানুষরা দুটো শ্রেণীতে ভাগ হয়ে যায়। এক শ্রেণীর ছেলে মেয়ে, গ্রামগঞ্জের দিকে যেটা হয়, ছেলেরা কোনো হাতের কাজে চলে যায় আর মেয়েদের বিয়ে হয়ে যায়। আর এক শ্রেণীর ছেলে মেয়েরা কলেজে পড়ে ভালো ফিউচারের আশায়। কলেজে টাইমে অ্যাসাইনমেন্ট করে, 90% অ্যাটেন্ডেন্স মেনটেন করে, না ইচ্ছা গেলেও পড়াশোনা করে, আর প্রতিটা রুলস ফলো করে। এই আশায় যে যখন সে কলেজ থেকে বের হবে তখন তার কাছে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি হবে, আর তারপরে একটা ভালো চাকরি পেয়ে যাবে। তারপরে সে তার বাবা মার জন্য ভালো দেখে একটা বাড়ি তৈরি করবে।
একটা গাড়ি কিনবে, বিয়ে করবে, ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াবে আর প্রচুর টাকা কামাবে, এটা সে ভাবে, তাই তো? কিন্তু রিয়ালিটি কি জানো তো? तैयारी शुरू करी आप कितने साल के थे? सर उस समय हम 18 साल के थे, और अभी अभी हम 30 साल के हो गए। 30 साल के। पिछले 12 सालों में आपने अपनी ज़िंदगी में क्या किया है? ज़िंदगी में सर पढ़ते गया, डिग्री लेते गया। मैंने 3 सब्जेक्ट में पोस्ट ग्रेजुएट किया, बीएड किया, सीटेट क्वालिफाइड है, नेट क्वालिफाइड है सर। देखते हैं हम लोग को बहुत हीन भावना से, परिवार रिश्तेदार वाले उतना बात नहीं करते हैं सर। और मैं 2 साल से गाँव में भी नहीं गया अभी तक। दुख है सर, क्या बोलूँ। मैं अपने दुख और पीड़ा को किसी पर सामना नहीं कर सकता हूँ सर। बहुत संघर्ष से पढ़ा हूँ, ट्यूशन पढ़ा के मैं 2012 से ट्यूशन पढ़ा के अभी तक मैं पढ़ाई किया हूँ और मैं कुछ भी हासिल नहीं कर पाया। उल्टा हमारे पर फायर हो गया। ভারতে চাকরির অবস্থা এরকম, তাও যদি ভুলবশত চাকরি পেয়ে যাও তাহলে পুরো জীবন ঝান্ড। হ্যাঁ, টাকা ইনকাম করবে কিন্তু ইঁদুরের মতন জীবন নিয়ে। সকালে উঠে তাড়াহুড়ো করে বুট স্যুট পরে বেরিয়ে যাবে, বাসে করে না হলে ট্রেনে করে নিজের অফিসের সামনে সকাল 9টায় যে পৌঁছাবে, গিয়ে সারা দিন কাজ করবে আর ঠিক সন্ধ্যা 5টায় চলে আসবে। এরকম করে জীবনটা চলতে থাকবে, যেখানে তুমি তোমার মতন হাজারো মানুষকে দেখতে পাবে আর মনে মনে করবে সারা জীবন পড়ে যদি এরকম গাধার মতন খাটতে হবে তাহলে পড়াশোনা করলাম কেন। আর এক শ্রেণীর ছেলেরা যারা কাজে চলে গেছে তারা সারা জীবন খেটেই যাচ্ছে, সোমবার সকালে কাজে যায় আর শনিবার রাত্রিতে বাড়ি আসে। তাদের ঘর তাদের কাছে পর হয়ে যায়, খেটেই যায় কিছু টাকার জন্য। আর মেয়েদের তো বিয়েই হয়ে গেছে, তাদের কথা বাদ দাও, সংসার জীবন করছে। এই 2 শ্রেণীর মানুষরা কিছু কেনার জন্য ইএমআই নেয়, লোন করে আর হাজারো সমস্যায় পড়ে এবং সারাক্ষণ মাথায় টাকার চিন্তা থাকে। গবেষণায় দেখা গেছে সারাক্ষণ মাথায় টাকার চিন্তা থাকলে মাথা ঠিক মতন কাজ করে না। এটাকে বলে প্রভার্টি ব্রেন ড্রেন, মানে টাকার দুশ্চিন্তা মস্তিষ্কের এতটাই জায়গা নিয়ে নেয় যে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। অনেকটা যেরকম ঘুম না হলে মাথা কাজ করে না। এই দেখো ভাই, আমি আমার দিক থেকে বলছি, তুমি খারাপ ভাবো আর যাই ভাবো, তুমি এই সব কাজ করে জীবনে বড় কিছু করতেই পারবে না। এই সমস্ত কাজ করে তুমি শুধু জীবনে টাকা কিভাবে বাঁচাবো এটাই ভাববে, কারণ তোমার ইনকাম সীমিত। বড় বড় মানুষদের দেখো, এরা জীবনে বড় কিছু করার লক্ষ্যে এগিয়েছে। এরা কখনো ভাবেনি যে এরা হাতের কাজ করবে বা কারো চাকরি করবে। এরা শুধু ভেবেছে জীবনে যাই হোক না কেন বড় কিছু করব, কারো চাকর হবনি। এদের এই ভাবাটাই সব থেকে বড় পয়েন্ট। জীবনে বড় কিছু করার লক্ষ্যে এগোও। এবার অনেকে ভাবে আমার কাছে এই নেই ওই নেই, বিশেষ করে আমার কাছে টাকা নেই, এটাই ভাবে মানুষ। শোনো তাহলে, প্রথম কারো কাছে কিছুই থাকে না, সবই একটা করে সমস্যা। একটা করে সমস্যার সমাধান করলে আর একটা এসে দাঁড়াবে তোমার জীবনে। তারপরে একদিন এই সমস্যার সমাধান করতে করতে সাকসেস পাবে। তা বলে সাকসেস এরকম নয় যে আজকে কাজটা চালু করলে তুমি কালকে সাকসেস পেয়ে যাবে, এরকম কিছু না। সাকসেস পেতে গেলে মিনিমাম 3 থেকে 5 বছর সময় লাগে, খুব জোর 10 বছর, কিন্তু তুমি সাকসেস পাবে, এটা পুরো শিওর। উদাহরণস্বরূপ মিস্টার বিস্টের প্রথম ভিডিও ভাইরাল হতে 7 বছর সময় লেগেছিল, আর আজ তাকে দেখো ওয়ার্ল্ড নাম্বার 1 ইউটিউবার সে। তাহলে এবার সবই বুঝলে। এবারে তোমার জীবনে তুমি কি করতে চাও সেটা আগে খোঁজো, আর তারপরে লেগে পড়ো 10 বছর। আমি তোমাকে লিখে দিলাম সেই 10 বছর পর তোমার জীবন আলাদা জায়গায় হবে। তবে সবার জীবন সমান না, অনেকের জীবন এমন আছে যাদের জীবনে টাকা এখন থেকে ইনকাম করতে হবে, না হলে পরিবার চলবে না। আমি তাদের বলতে চাই, দিনে 1 ঘন্টা যদি প্রতিদিন নিজের স্বপ্নকে দাও সেটা অনেক হয়ে দাঁড়াবে। তা বলে প্রতিদিন 1 ঘন্টাই নয়, তার বেশি দেওয়ার চেষ্টা করবে। আমি জানি তুমি দিনে 3 থেকে 4 ঘন্টার বেশি ফোনই দেখো। যদি নিজের জীবনকে আলাদা জায়গায় নিয়ে যেতে চাও তাহলে খাটো, নিজের স্বপ্নের পিছনে খাটো। নিজেকে দেখো তুমি আজ কোথা পড়ে আছো আর কোথায় যেতে পারো। অবশ্যই এটা মনে রেখে একদিন তুমি সাকসেস পাবে, তাতে যাই হোক না কেন। এবারে যদি তুমি জানতে চাও কিভাবে টাকা কাজ করে, কিভাবে টাকা আদান প্রদান করতে হয়, কিভাবে টাকাটাকে নিয়ে মাঠে খেলতে হয়, কিভাবে একটা নোট ফেললে 10টা নোট হয়, এই সব যদি জানতে চাও তাহলে কমেন্ট করো দ্য গেম অফ মানি। মিনিমাম 100টা কমেন্ট হওয়ার পর আমি এই পার্ট 2টা বানিয়ে দেব। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের স্বপ্নকে টাইম দেওয়ার চেষ্টা করো।